আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাকসুদ হাসান। আশা করি সবাই ভালো আছেন। আসলে আমাদের গরিবি তকমা যাচ্ছেই না। কয়েকদিন আগে বিশ্বব্যাংক একটি রিপোর্ট প্রকাশ করলো এবং সেখানে বাংলাদেশের দারিদ্র্যের হার আগের তুলনায় বেড়েছে এবং প্রতি 4 জনেরই একজন গরিব বাংলাদেশে। দারিদ্র্যের হার প্রায় 27.8%। তো আজকে ট্রাম্প প্রশাসন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি তালিকা প্রকাশ করেছেন যে যুক্তরাষ্ট্র থেকে কোন কোন দেশ সবচেয়ে বেশি সরকারি সুবিধা গ্রহণ করে, অর্থাৎ ওয়েলফেয়ার নেয়। সেই তালিকায় বাংলাদেশের অবস্থান 19তম স্থানে। তো আমি এই তালিকার বিষয়ে পরে আসছি। সেইখানে আরো কিছু তথ্য প্রকাশিত হয়েছে। সেই তথ্য যুক্তরাষ্ট্রের একটি জরিপ প্রতিষ্ঠান তারা করেছে এবং সেই তথ্য অনুযায়ী সেই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে পিউ রিসার্চ সেন্টার এবং তারা যেই জরিপের মাধ্যমে 2025 সালে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে যেটি বলা হয়েছে যে আসলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশির সংখ্যা গত 2 দশকে প্রায় 2 লাখেরও বেশি বেড়েছে। অর্থাৎ 2000 সালে সেই সংখ্যা ছিল মাত্র 40,000 এবং 2023 সালে এসে সেই সংখ্যা দাঁড়িয়েছে 2,70,000। অর্থাৎ 2,30,000 মানুষ এই গত 2 দশকে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছে। তো এই যে বিপুল সংখ্যক মানুষ গিয়েছে যুক্তরাষ্ট্রে, কিন্তু তাদের যে আয়, এশিয়ার যে অন্যান্য দেশগুলো থেকে যারা অভিবাসী রয়েছেন যুক্তরাষ্ট্রে, সেই তুলনায় বাংলাদেশের আয় অনেক কম। এবং সেটি কি পরিমাণ আমি সেই জরিপের প্রতিবেদন অনুযায়ী বলছি। সেখানে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রে একটি বাংলাদেশি পরিবারের গড় বার্ষিক আয় হচ্ছে $78,400। সেটি আপনারা টাকার অঙ্কে এখন গুণ করতে পারেন, যেখানে সামগ্রিকভাবে এশীয় পরিবারগুলোর আয় হচ্ছে $1,05,600। অর্থাৎ এখানে প্রায় $27,000 বাংলাদেশিরা কম আয় করছেন এশিয়ার অন্যান্য দেশগুলোর তুলনায়। এবং ব্যক্তি আয়ের যে চিত্র সেখানে তুলে ধরা হয়েছে, সেখানে বলা হয়েছে যে ব্যক্তিগত আয়ের ক্ষেত্রেও বাংলাদেশের গড় আয় $35,400 এবং এশীয় যে গড় আয় রয়েছে, ব্যক্তিদের গড় আয়, সেটা হচ্ছে $52,400, প্রায় $17,000 ডিফারেন্স। অর্থাৎ ব্যক্তিগত আয় এবং পারিবারিক আয় দুটোতেই এশিয়ার দেশগুলোর তুলনায় বাংলাদেশিদের গড় আয় একেবারেই কম এবং সেটি এই জরিপে বলা হয়েছে। এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত এশীয়দের মধ্যে সামগ্রিক দারিদ্র্যের হার হচ্ছে 10%, আর সেই জায়গায় বাংলাদেশের ক্ষেত্রে এটি হচ্ছে 14%। অর্থাৎ এই যে পিউ রিসার্চ যেই গবেষণাটি করেছে, সেখানে দেখা গেছে এশীয়দের মধ্যে বাংলাদেশিদের যে দারিদ্র্যের হার, সেটি এশীয়দের অন্যান্য দেশের তুলনায় 4% বেশি। অর্থাৎ পারিবারিক আয়, ব্যক্তিগত আয় যেহেতু কম, সেহেতু দারিদ্র্যের দিক থেকেও বাংলাদেশের অবস্থান নিচের দিকে আছে। তো এই তালিকা, এই তথ্যগুলো দেওয়া হয়েছে এবং এই তথ্যগুলোর ভিত্তিতে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি একটি তালিকা প্রকাশ করেছেন যে যুক্তরাষ্ট্র থেকে কোন কোন দেশ সরকারি সুবিধা নেয় যারা অভিবাসী রয়েছেন, অর্থাৎ ইমিগ্রেন্ট ওয়েলফেয়ার রেসিপিয়েন্ট রেটস বাই কান্ট্রি অফ অরিজিন শিরোনামে এই তালিকা প্রকাশ করেন ট্রাম্প। এবং তাতে যেটি দেখা যাচ্ছে যে বাংলাদেশিদের মধ্যে, মানে বাংলাদেশি পরিবার যারা রয়েছেন যুক্তরাষ্ট্রের অভিবাসী পরিবারগুলোর মধ্যে 54.8%ই সরকারের কাছ থেকে সুবিধা নিয়ে থাকে। অর্থাৎ অর্ধেকেরও বেশি পরিবার সরকারের কাছ থেকে সুবিধা নেয়। এবং পিউ রিসার্চের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী বলা হচ্ছে যেহেতু দারিদ্র্যের হার বাংলাদেশিদের বেশি, সেই কারণে হয়তো তারা এই সহায়তার উপর নির্ভরশীল। তো এই তালিকা প্রকাশ করেছেন ট্রাম্প। 120টি দেশের তালিকা ট্রাম্প প্রকাশ করেছেন কোন কোন দেশ সরকারি সুবিধা নেয়। সেই তালিকায় বাংলাদেশের অবস্থান 19তম স্থানে রয়েছে, অর্থাৎ 54.8% সরকারি
পরিবারগুলোর মধ্যে বাংলাদেশি যে অভিবাসী পরিবারগুলো রয়েছে তার মধ্যে 54.8% পরিবারই সরকারি সহায়তা নেয়। এই তালিকায় সবার শীর্ষে আছে অবশ্য দক্ষিণ এশিয়ার আরেকটি দেশ, সেটি হচ্ছে ভুটান। তারা 81.4% পরিবারই এই যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা নিয়ে থাকে। তবে এই তালিকায় নাম নেই দক্ষিণ এশিয়ার দুটি দেশ, সেটি হচ্ছে যে ভারত এবং শ্রীলঙ্কা। অর্থাৎ তারা সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা নেন না। এখন তারা কেন নেন না, তারা ওইখানে কি পেশায় আছেন, তারা কি কাজ করেন, সেটি হয়তো আরেকটি গবেষণার বিষয়, তাদের কেন সেটি প্রয়োজন হয় না। তবে আফগানিস্তান ষষ্ঠ অবস্থানে আছে, 68.1% পরিবার সরকারি সহায়তা নেন, এবং পাকিস্তান আছে 60তম অবস্থানে, তারা 40.2% পরিবার এই সহায়তা নিয়ে থাকেন। নেপাল 90তম অবস্থানে, তারা নিয়ে থাকে 34.8% পরিবার এই সহায়তা নিয়ে থাকে। তো এখন এই যে পিউ রিসার্চের যে জরিপ এবং যুক্তরাষ্ট্র থেকে কারা সহযোগিতা নিচ্ছেন আর ট্রাম্প কেন এই তালিকা প্রকাশ করলেন, এখন আমরা দেখছি যে ট্রাম্প অভিবাসীদের ক্ষেত্রে যে কঠোর অবস্থান নিচ্ছেন, সেই কঠোর অবস্থানের কারণেই এই তালিকা প্রকাশ করে তার যে সরকারি সুযোগ সুবিধা অভিবাসীরা নিচ্ছেন সেই সুযোগ সুবিধার ক্ষেত্রে কোনো ধরনের নতুন সিদ্ধান্ত আসে কিনা সেটিও দেখার বিষয়। তবে আমরা যারা বাংলাদেশের মানুষ, আমরা অনেকেই মনে করি যে আসলে যুক্তরাষ্ট্র হচ্ছে অনেকটা সোনার হরিণ ধরার মতো। আমরা যুক্তরাষ্ট্রে যারা থাকেন তাদেরকে মনে করি যে তারা অঢেল সম্পত্তির মালিক। সেটি হয়তো অনেকেই আছেন ব্যক্তিগতভাবে যারা ব্যবসা বাণিজ্য করেন কিংবা ভালো পেশায় রয়েছেন, তারা নিঃসন্দেহে ভালো আছেন, কিন্তু ওভারঅল যে চিত্র উঠে এসেছে সেটি নিঃসন্দেহে কোনো সুখকর বিষয় নয় বাংলাদেশের জন্য। কারণ সামগ্রিকভাবে বাংলাদেশের যে দারিদ্র্যের চিত্র সেটি দেশে যেমন বাড়ছে, তেমনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের যে অবস্থান সেটিও কোনো সুখকর বিষয় নয়। কাজেই আমাদের যারা নীতিগত সিদ্ধান্ত নিয়ে থাকেন তাদেরকে আরো জোরালোভাবে ভাবতে হবে যে এই দারিদ্র্যের হার শুধু বাংলাদেশে নয়, প্রবাসে যারা আছেন, যারা বিভিন্ন দেশে থাকেন, যারা রেমিটেন্স দিয়ে বাংলাদেশের অর্থনীতির চাকাকে শক্তিশালী করছেন, তো সেই অর্থনৈতিক চাকাকে শক্তিশালী করা যে কারিগর যারা প্রবাসীরা, তাদেরকে আরো দক্ষ কিভাবে করা যায়, কিভাবে আরো অধিক রেমিটেন্স বাংলাদেশে নেওয়া যায় এবং সেই বিদেশে বাংলাদেশের সুনাম কিভাবে উজ্জ্বল করা যায়, সেটি নিঃসন্দেহে ভাবার বিষয়। এবং আমরা মনে করি যারা আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনায় আসবেন, যারা নতুন সরকারে আসবেন, তারা এই বিষয়গুলোকে ভেবে দেখবেন। কারণ দেশের সুনাম উজ্জ্বল হলে প্রত্যেকটি বাংলাদেশিদেরই সেটি গৌরব বোধ করেন, নিজেদের মাথা উঁচু করে বাঁচার জন্য বিদেশে এটি খুব জরুরি। কাজে এই ধরনের তকমা যদি আমাদের থাকে, আমরা বিদেশে এসেও যদি আমাদের নিজেদের ভাগ্যের উন্নয়ন কিংবা অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে যদি আমরা অন্যান্য দেশের তুলনায় পিছিয়ে থাকি, প্রতিযোগিতায় আমরা যদি পিছিয়ে থাকি, সেটি আমাদের জন্য কোনো সুখকর বিষয় নয়। অর্থাৎ সকল জায়গায় প্রতিযোগিতায় আমরা যাতে এগিয়ে যেতে পারি সেই জন্য বাংলাদেশের নীতি নির্ধারকদেরকেও যথেষ্ট ভূমিকা রাখতে হবে। আশা করি আগামী দিনে নতুন সরকার যারা আসবেন তারা এই বিষয়গুলোকে ভেবে দেখবেন এবং সেই প্রত্যাশায় আমরা থাকব। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।